হ্যালো ওয়ান্স সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট ইজ ইংলিশ। স্মার্ট ইজ ইংলিশের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাই। আজকে তোমাদের সামনে ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। ফিউচার পারফেক্ট টেন্স বলতে আমরা কি বুঝি, রুলস ধরে ধরে এটা কি করে আমরা অ্যাপ্লাই করব, যে কোনো বাক্যকে আমরা সহজভাবে কি করে বাংলা থেকে ইংলিশে করতে পারি তার প্রত্যেকটা সমাধান এই ভিডিওর মাধ্যমে দেব। তাই তোমরা ভিডিওটাকে স্কিপ না করে খুব মনোযোগ সহকারে দেখো। এবং আরও একটা কথা বলি যে এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটার নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশান অন করে দাও পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এবার চলো আমরা মেন বিষয়ে চলে যাই যে ফিউচার পারফেক্ট টেন্স বলতে আমরা কি বুঝি। আরও একটা কথা বলার আছে যে ফিউচার অর্থাৎ এই টেন্সের যে ইন টোটাল যে 12টা মানে পার্ট আছে, সেই 12টা পার্টের মধ্যে প্রেজেন্টে 4টা পার্ট এবং পাস্ট টেন্সে 4টা পার্ট এবং ফিউচারের 2টো পার্ট অলরেডি আমার এই চ্যানেলের মধ্যে আপলোড করা হয়ে গেছে ভিডিওগুলো। যারা এখনও পর্যন্ত দেখোনি তারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখো, তারপরে এই ভিডিওতে এসো, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। অর্থাৎ স্টেপ বাই স্টেপ যখন ভিডিওগুলো দেখবে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে তাহলে আজকের মেন পর্বে চলে যাচ্ছি। ওকে, তোমরা খুব মনোযোগ সহকারে একটুখানি ধৈর্য ধরে শোনো, দেখবে যে খুব ইজিভাবে খুব সহজভাবে তোমরা সব কিছু বুঝতে পারবে। ওকে, তো ফিউচার পারফেক্ট টেন্স বলতে আমরা কি বুঝি। ফিউচার পারফেক্ট টেন্স মানে কি বলা হয়েছে, ভবিষ্যতে কেউ কোনো কাজ বা কিছু কি করবে, করে থাকিবে, কোনো কাজ করার পূর্বে। অর্থাৎ ধরো কেউ একটা কাজ মানে করবে ভবিষ্যতে, তো কোনো কাজ করার আগে মানে কোনো একটা কাজ করবে কোনো কাজ করার পূর্বে। ধরো এরকমভাবে কন্ডিশনটা রয়েছে, দুটো কাজ সিলেক্ট করা আছে। তো একটা কাজ মানে মানে পরিকল্পনা করছি যে আমি এই কাজটা করব আর একটা কাজ করার আগে, তাহলে একটা কাজ করবে তারপরে আর একটা কাজ করবে, দুটো প্ল্যানিং কাজ থাকবে এবং একটা কাজ করার পূর্বে আর একটা কাজ করিয়ে থাকবে, এরকম কিছু অর্থ বোঝাবে। অথবা যারা খুব সাধারণ আছো, যাদের বুঝতে খুব অসুবিধা হয়, তাদের জন্য আমি বলি, তোমরা দেখবে যে ক্রিয়ার শেষে সব সময় বয়া দেখতে পাবে। ফিউচার টেন্সের জন্য ফিউচার এর জন্য কি দেখবে, বয়া দেখতে পাবে। আর পারফেক্টের জন্য কি থাকবে, ইয়া থাকবে ক্রিয়ার মধ্যে। এই দুটো জিনিস তোমরা লক্ষ্য করতে পারবে খুব সহজভাবে দেখলে গেলে। তো দেখো, একটা বাক্যে দুটো পার্ট থাকতেই পারে, সেটা কোনো ফ্যাক্টর নয়। তোমাকে বুঝতে হবে যে ভবিষ্যতে কোনো একটা কাজ মানে করিয়া থাকিবে, এরকম যদি কোনো অর্থ বোঝায় তাহলে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ঠিক আছে, এবার আমরা একটু সহজভাবে বুঝে নিই এটাকে, যে আমি কাজটি করিয়া থাকিব সে আসার পূর্বে। এখানে টোটাল একটা বাক্যের মধ্যে দেখো দুটো পার্ট আছে, আমি কাজটি করিয়া থাকিব এটা একটা পার্ট, আর একটা পার্ট হচ্ছে সে আসার পূর্বে। তাহলে দুটো পার্ট আছে এবং এই দুটো পার্টের মধ্যে প্রথম ইনসিডেন্ট কোনটা, প্রথম ইনসিডেন্ট হচ্ছে যে আমি কাজটি করিয়া থাকিব, আর সেকেন্ড ইনসিডেন্ট হচ্ছে সে আসার পূর্বে। তাহলে তোমার কাজ হচ্ছে যে প্রথম যে ইনসিডেন্ট থাকবে অর্থাৎ প্রথম যে ঘটনা থাকবে অর্থাৎ প্রথম যে পার্টটা থাকবে সেই পার্টের মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট খোঁজা, আর সেকেন্ড পার্টটাকে নিয়ে আমরা পরে ভাববো। যদি একসাথে বেশি ভেবে ফেলো তাহলে বাক্যটা বুঝতে অসুবিধা হবে, তাই শুধু প্রথম পার্টটাকে নিয়ে বুঝে নাও। এই বাক্যের মধ্যে সাবজেক্ট হচ্ছে আমি, আমিটা কি সাবজেক্ট। এখানে ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে করিয়া থাকিব অর্থাৎ করা, আর একটা হচ্ছে কাজটি মানে কোনো একটা কাজ, এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তাহলে আমাদের কোনো বাক্যকে বুঝতে গেলে কোন টেন্সের কোন পার্টে পড়ে এটা বুঝতে গেলে সবসময় লক্ষ্য রাখতে হয় ভার্বকে। তাহলে এই বাক্যের মধ্যে যেহেতু ভার্ব হচ্ছে করিয়া থাকিব, তাহলে এই শব্দটাকে দেখো, এই শব্দটার মধ্যে কি শেষের দিকে কোনো ব আছে? আমরা জানি ফিউচার টেন্সের জন্য বাংলাতে ব হয়। তাহলে এখানে দেখো তো করিয়া থাকিব ব আছে। এবার তোমরা বলবে স্যার বয় ওকার আছে যে, তো ওকার হ্রস্বকার দীর্ঘকার রিকার যাই থাক না কেন সেটা আমরা লক্ষ্য করব না, শুধু দেখবো যে ব বর্ণটা আছে কি না, তার সঙ্গে যেই যাই যোগ থাক না কেন সেটা লক্ষ্য করার দরকার নেই, শুধু বটা দেখবে আছে কিনা। তাহলে আমার এখানে ব আছে, তার মানে আমরা কি করলাম, এটা বুঝতে পারলাম যে এটা ফিউচার টেন্সে আছে। এবার দেখো এখানে ক্রিয়ার মধ্যেই তুমি দেখতে পাবে যে করিয়া, হ্রস্বই উন্দস্ত একারটা হ্রস্বইটা লেখা নেই কিন্তু উচ্চারণটা দেখো করিয়া, ইয়া ইয়া শব্দটা আসছে। তাহলে ইয়ার মতো যদি সাউন্ড আসে তাহলে সেটা পারফেক্ট টেন্স হয়।
যারা খুব অসুবিধা হয় গ্রামার করতে, যারা খুবই সাধারণ আছো, তারা এইভাবে করলেই বুঝতে পারবে যে ক্রিয়ার শেষে ব আছে মানে ফিউচার টেন্স, আর ইয়া সাউন্ড আসছে ক্রিয়ার মধ্যে, আর ইয়া সাউন্ড আসতে গেলে বা ইয়া দেখতে পেলেই সেটাকে আমরা পারফেক্ট ধরবো। তাহলে এটা কি হলো? ফিউচার পারফেক্ট। আর ফিউচার পারফেক্ট রুলস এখানে করে সবগুলো দেওয়া আছে। আর যারা খুব একটু ভালো বুঝতে পারো তাদের উদ্দেশ্যে দেবো যে বাক্যটার কোয়ালিটিটা তোমরা দেখবে, কোয়ালিটি এবং কোয়ান্টিটিটা দেখবে, যে আমি কাজটি করিয়া থাকিব, অর্থাৎ কাজটা আগেও হয়নি, এখনও হচ্ছে না, পরবর্তী সময়ে কোনো একটা সময় তুমি কাজটা করিয়া থাকিবে, তাই না? সেই জন্য এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, এবার ফিউচার পারফেক্ট টেন্সের রুলস এখানে দেওয়া আছে। এখানে দুটো রুলসকে একসাথে করা আছে। এটা হচ্ছে ফার্স্ট ইনসিডেন্ট, সাবজেক্ট শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, তারপরে V3, তারপরে অবজেক্ট। ওকে, তারপরে সেকেন্ড একটা পার্টটা আছে। তো সেকেন্ড পার্টের কথা আমরা পরে ভাববো। তো চলো নিয়ম ধরে আমরা অ্যান্সারটা করে নিই। আমি কাজটি করিয়া থাকিব, প্রথমে কি বলেছে রুলসে? সাবজেক্ট বলেছে, তাই না? তাহলে এই বাক্যের মধ্যে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে আমি, তাহলে আমির ইংরেজি কি হবে? আই হয়ে গেল, ঠিক আছে? তারপরে কি বলেছে? শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। তোমরা এটা খুব ভালো করে জানো যে IRWE এটার পাশে কি বসে? শ্যাল হ্যাভ বসে বা শ্যাল বসে। আর বাকি সব ক্ষেত্রে কি হবে? উইল হ্যাভ হবে, ঠিক আছে? তাহলে এখানে করে দেখো তো সাবজেক্টটা কি আছে? আই, তাহলে আমরা জানি আয়ের পাশে আর উইয়ের পাশে কি? শ্যাল হ্যাভ। তাহলে এখানে দুটোর মধ্যে কোনটা বসবে? তাহলে শ্যাল হ্যাভ বসবে, যেহেতু সাবজেক্টটা আয় আছে। তাহলে আয়ের পাশে কি হয়ে গেল? শ্যাল হ্যাভ হবে, শ্যাল হ্যাভ। ক্লিয়ার? তারপরে দেখো নিয়মে দেখো কি আছে? V3 আছে, ভার্বের থার্ড ফর্ম আছে। তাহলে ভার্ব কি এখানে? ভার্ব হচ্ছে করিয়া থাকিব। তাহলে করিয়া থাকিব মানে কি? করা। করার ইংরেজি কি? করার ইংরেজি হচ্ছে ডু। ডুয়ের এখানে চেয়েছে থার্ড ফর্ম মানে 3 নাম্বার ফর্মটা। আমরা জানি প্রত্যেকটা ভার্বের 3টে করে ফর্ম হয়, ঠিক আছে? V1, V2, V3 মানে ভার্বের 1 নাম্বার ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম, ভার্বের 2 নাম্বার ফর্ম মানে পাস্ট ফর্ম, ভার্বের 3 নাম্বার ফর্ম মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে ভার্বের 3 নাম্বার ফর্ম চেয়েছে মানে পাস্ট পার্টিসিপল ফর্মটা চেয়েছে। তাহলে ভার্ব হচ্ছে কি? করিয়া থাকিব মানে করা। এই করা শব্দটার ইংরেজি হচ্ছে ডু, আর V2টা হবে ডিড, আর V3 হবে ডান। ডু, ডিড, ডান। তাহলে এখানে V3 বসবে মানে কোনটা বসবে? এই ডান শব্দটা বসবে। এখানে DON ডান হয়ে গেল, তাই না? তারপরে কি বলেছে? অবজেক্ট। অবজেক্ট কি বাক্যের মধ্যে? অবজেক্ট হচ্ছে কাজটি। তাহলে কাজটির ইংরেজি কি হবে? দ্য ওয়ার্ক। শুধু যদি কাজ থাকতো তাহলে কাজের ইংরেজি হতো ওয়ার্ক। যেহেতু কাজ শব্দটার সঙ্গে টি লাগানো আছে তার জন্য আমরা এখানে দ্য ওয়ার্ক করবো, ঠিক আছে? দ্য ওয়ার্ক মানে কাজটি। তাহলে ফার্স্ট যে সেন্টেন্সটা ছিল, ফার্স্ট যে পার্টটা ছিল, সেটার অ্যান্সারটা কি হলো? আমি কাজটি করিয়া থাকিব মানে আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ওকে, এবার সেকেন্ড যে পার্টটা আছে সেটাকে লক্ষ্য করো, মানে এখান থেকে সেকেন্ড পার্টটা শুরু আছে, ঠিক আছে? এখান থেকে সেকেন্ড পার্টটা শুরু আছে। তাহলে সেকেন্ড পার্টে কি বলেছে? সেকেন্ড ইনসিডেন্টটা পরপর ভাবে বসে যাবে, কিন্তু কি কোন টেন্সে হবে? সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আর আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়মটা কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ওকে, তাহলে এই বাক্যের মধ্যে সাবজেক্ট কি? সে। কিন্তু একটা জিনিস মনে রাখবে যে তোমাকে বুঝতে হবে যে সেকেন্ড বাক্যটা এমন কোন লিঙ্কার দিয়ে যুক্ত করা হয়েছে। তাহলে এখানে লিঙ্কার আছে পূর্বে, তাহলে পূর্বের ইংরেজি কি? বিফোর। তাহলে তোমাকে এখানে বিফোর শব্দটা বসাতে হবে, BEFORE, বিফোর, ঠিক আছে? তারপরে কি বলেছে এখানে? সাবজেক্ট। সাবজেক্ট কি? সে। তাহলে সে এর ইংরেজি কি হবে? হি, ঠিক আছে? তারপরে কি হয়? ভার্ব হয়। ভার্ব কি? আসার। তাহলে আসার ইংরেজি কি? কাম। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কি হয়? সাবজেক্টটা যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে কি হবে? S/S যোগ হবে। তাহলে সাবজেক্ট এখানে হি থার্ড পারসন হচ্ছে, কারণ আই আর উইটা হচ্ছে ফার্স্ট পারসন, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, বাকি সবগুলো হচ্ছে থার্ড পারসন। তাহলে এখানে হিটা কি হবে? থার্ড পারসন। আর হিটা মানে কজনকে বোঝাচ্ছে? একজনকে বোঝাচ্ছে। তাহলে একজন হলে সিঙ্গুলার নাম্বার, আর বেশি হলে প্লুরাল নাম্বার হয়। তাহলে এটা থার্ড পারসনও হচ্ছে এবং সিঙ্গুলার নাম্বারও হচ্ছে। তাই এর পাশে যে ভার্বটা বসবে সেই ভার্বের সঙ্গে S/S যোগ হবে। তাহলে এখানে ভার্ব কি? আসা। আসার ইংরেজি কাম। তাহলে কামের সঙ্গে কি যোগ করতে হবে? COMES, কামস, S লাগাতে হবে, ঠিক আছে? তাহলে এখানে কি হলো? বিফোর হি কামস। কারণ কেন? ওখানে অবজেক্ট নেই, তাই অবজেক্ট বসালাম না। তাহলে পুরো অ্যান্সারটা কি হলো? আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর হি কাম, অর্থাৎ আমি কাজটি করিয়া থাকিব সে আসার পূর্বে। এবার এই বাক্যটাকে আমরা কি করে নেগেটিভ বানাবো? দেখো নিচের দিকে নেগেটিভ বানানোর জন্য একটা ট্রিক্স বলা আছে। ট্রিক্সটা কি? যে অক্সিলারি ভার্বের পাশে শুধু নট শব্দটাকে যুক্ত করে দাও।
যা যা আছে যেমন আছে সেন্টেন্স প্রত্যেকটা জায়গা সেম টু সেম রাখবে, শুধুমাত্র অক্সিলারি ভার্বের পাশে NOT এই নট শব্দটাকে যুক্ত করে দেবে, বাস ক্লিয়ার। তাহলে কি হবে, আই শ্যাল হ্যাভ, তারপর কি হবে, নট, NOT নট, আই শ্যাল হ্যাভ নট ডান, যা আছে সব বসিয়ে দাও, কোনো চেঞ্জ হবে না, দ্য ওয়ার্ক বিফোর হি কামস, ঠিক আছে, যা আছে সেম টু সেম বসে গেল, শুধুমাত্র অক্সিলারি ভার্বের পাশে কি করলাম, এই নট শব্দটা যুক্ত করলাম। এবার আরও একটা কথা আসতে পারে যে ধরো এই বাক্যটাকে নেগেটিভ করতে না বলে তোমাকে বলা হলো যে প্রশ্নমূলক বাক্য করো, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স করো বা কোশ্চেন্স করো, তাহলে আমরা কি করব, এখানে কি বলা হয়েছে, এখানে একটা ট্রিক্স বলা আছে যে অক্সিলারি ভার্বটাকে কি করবে, শুরুতে বসাবে, অর্থাৎ যে অক্সিলারি ভার্বটা বাক্যের মধ্যে আছে সেটাকে আমরা কি করব, এই প্রথম বাক্যটাকে দেখে করো, এখানে দেখো অক্সিলারি ভার্ব কি আছে, শ্যাল হ্যাভ আছে, তাই না, তাহলে আমরা কি করব, ওই অক্সিলারি ভার্বের মেন ফর্মটাকে আমরা প্রথম দিকে বসিয়ে দেবো। তাহলে কি করতে হবে, এখানে আগে অক্সিলারি ভার্ব বসাও, শ্যাল, তারপরে কি হবে, সাবজেক্ট হয়ে যাবে আই, শ্যাল আই হ্যাভ, হ্যাভটা পরে থাকবে কিন্তু, হ্যাঁ এটা আলাদা করে রাখতে হবে, তারপর বাকি যা আছে সবগুলো করে দাও, আর কোনো চেঞ্জ করতে হবে না, বিফোর হি কামস, COMES, যে শেষে একটা কী করবে, জিজ্ঞাসা চিহ্ন দেবে, কারণ বাক্যটা প্রশ্নমূলক তাই। তাহলে দেখো এখান থেকে আমরা খুব সহজে নেগেটিভ করে নিলাম, শুধু অক্সিলারি ভার্বের প্রথমে বসিয়ে দিলাম অক্সিলারি ভার্বটাকে, তারপরে সাবজেক্টটাকে পরে করে দিলাম, তারপরে যা আছে সেম টু সেম একদম একই প্রসেসে রেখে দিলাম, ক্লিয়ার। আরেকটু দেখো, একটু সহজভাবে আরেকটু বলি যে এই বাক্যটা দেখো, এটা যেমন একটাই পার্ট আছে বাক্যটার মধ্যে, যে সে আগামীকাল কলকাতা যাইয়া থাকিবে, তাহলে সে আগামীকাল কলকাতা যাইয়া থাকিবে, তাহলে ছেলেটা আগেও যায়নি এখনও যাচ্ছে না, কাজটা পরবর্তী সময়ে হবে, তো অর্থাৎ পরবর্তী সময়ে কোনো কাজ হলে আমরা জানি কি ফিউচার টেন্স হয়, তাহলে এটা ফিউচার টেন্স হলো। এবার দেখো করিয়া থাকিবে, মানে এখন করছে না, ঠিক আছে, কোনো একটা সময়ে একবারের জন্য করিয়া থাকবে, কাজটা চলবে না, করিয়া থাকিবে একবার, আমরা জানি কোনো কাজ ভবিষ্যতে যদি একবারের জন্য করিয়া থাকে তাহলে এটা ফিউচার পারফেক্টে হয়, তাই না। আর যদি তোমরা বলো যে স্যার এটাকে সহজভাবে ওইটা কীভাবে মিলাবো, ওই যে ট্রিক্সটা দিয়েছিলাম এটা দেখে, আমি কি বলেছিলাম যে ক্রিয়ার শেষে ব থাকবে, তাহলে এই বাক্যের মধ্যে দেখো সে হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, যাইয়া থাকিব এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর কলকাতা হচ্ছে অবজেক্ট, আর এগুলো যেগুলো আছে আগামীকাল এগুলো হচ্ছে আদার্স, মানে অন্যান্য। তাহলে এই ভার্বের সঙ্গে দেখো যে ব শব্দটা, ব বর্ণটা আছে কিনা, এখানে আমরা জানি ব শেষের দিকে থাকলে সেটা ফিউচার টেন্স হয়। দেখো যাইয়া থাকিবে, এবার থাকিবে শেষে কি আছে, ব আছে মানে সেটা হচ্ছে ফিউচার টেন্স, ঠিক আছে। এবার শুধু ফিউচার মানে বুঝতে পারলে তো হবে না, ফিউচারের তো 4টা পার্ট আছে, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, তো আমরা পারফেক্ট কী করে বুঝবো, তো দেখো ফিউচার টেন্স হয়ে গেল আমরা বুঝতে পারলাম ব দেখে। এবার পারফেক্ট টেন্স তখনই বোঝা যায় যে ভার্বের সাথে যদি ইয়া সাউন্ড আসে, মানে ইয়া উচ্চারণ হয় বা ইয়া যদি লেখা থাকে তাহলে সেটা পারফেক্ট হয়। এখানে লক্ষ্য করো যাইয়া, এখানে ইয়া আছে না নেই, সাউন্ড আসলেও হবে লেখা থাকলেও হবে, তো এখানে সাউন্ড লেখা দুটোই দেখতে পাচ্ছি আমরা, যাইয়া থাকিবে, যাইয়া ইয়া আসছে না, তাহলে ইয়া আসছে মানে আমরা এখানে বুঝতে পারলাম এটা পারফেক্ট টেন্স। তাহলে কি পারফেক্ট হলো, ফিউচার পারফেক্ট হলো। ফিউচার পারফেক্ট রুলস এখানে দেওয়া আছে, প্রথমে কি বলা হয়েছে, সাবজেক্ট, তো আমরা জেনে গেছি আগে যে সাবজেক্টের বাক্যের মধ্যে কোনটা, সে, তাহলে সেকে ইংলিশে কি বলবো, হি বলবো, তাহলে এখানে সাবজেক্ট হয়ে গেল। তারপরে কি বলেছে বলো তো, সাবজেক্টের পরে বলেছে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, তাহলে আমরা জানি আই আর উইয়ের পাশে শ্যাল বসে, বাকি সব জায়গায় উইল বসে, তাহলে এখানে তো এটা হি আছে, তাহলে কি হবে, উইল হ্যাভ হবে, তাহলে এখানে উইল হ্যাভ করে দাও, উইল হ্যাভ, ক্লিয়ার। তাহলে কি হলো, হি উইল হ্যাভ, তারপরে কি বলেছে V3, ভার্বের থার্ড ফর্ম। ভার্ব কি, ভার্ব হচ্ছে যাইয়া থাকিবে মানে যাওয়া, মূল শব্দটাকে আমরাকে ভাবতে হবে, যাইয়া থাকিবে মানে কি যাওয়া, যাওয়ার ইংরেজি কি, গো, গোয়ের যদি 3 নাম্বার ফর্ম করি তাহলে কী হবে, গো, ওয়েন, গন, তাহলে এখানে V3 কী হবে, গন, GONE, গন। তারপরে কি বলেছে বলো, অবজেক্ট কি, কলকাতা, আমরা জানি
কোনো অবজেক্ট যদি কোনো স্থানে যাওয়া বোঝায়, মানে কোনো জায়গায় যদি যাওয়া বোঝায়, তাহলে সেই অবজেক্টটার আগে টু বসাতে হয়। তাহলে এখানে কলকাতাটা যাওয়া বোঝাচ্ছে না, তার জন্য এই কলকাতার আগে আমরা কি বসাবো, টু বসাবো। তারপরে অবজেক্ট হচ্ছে কলকাতা, কলকাতা বসিয়ে দিলাম। তারপরে দেখো, যদিও প্রথম ঘটনা ফার্স্ট ইনসিডেন্টটা পুরোটা নিয়ম অনুযায়ী কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তোমাকে বাক্যটাকে একবার ফলো করতে হবে। যেহেতু এটা একটাই সেন্টেন্স, তাহলে তোমাকে লক্ষ্য করতে হবে যে নিয়ম কমপ্লিট হওয়ার পরেও কোনো জিনিস বাকি আছে কিনা। কারণ এখানে সেকেন্ড ইনসিডেন্ট বলে কিছু নেই, তাই আমরা সেকেন্ড ইনসিডেন্টের পার্টটাকে নিয়ে ভাববো না। কিন্তু তোমাকে তবুও বুঝতে হবে যে সমস্ত নিয়ম কমপ্লিট করার পরেও বাক্যের মধ্যে কোনো অবশিষ্ট অংশ আছে কিনা, বাকি অংশ আছে কিনা। যদি থাকে তাহলে সেটাকে আমরা আদার্স বলি, অন্যান্য বলি, সেগুলো আমরা পরপর নিয়ম অনুযায়ী সাজিয়ে দেবো। তাহলে এখানে হচ্ছে আগামীকালকে ইংলিশে কি বলবো, দ্য নেক্সট ডে, বা নেক্সট ডে বললেই হলো, নেক্সট ডে মানে আগামীকাল। তাহলে উত্তরটা কি হলো, ইউ উইল হ্যাভ গন টু কলকাতা নেক্সট ডে, অর্থাৎ সে আগামীকাল কলকাতা জায়গা থাকিবে। ক্লিয়ার? এবার এটাকে আমরা নেগেটিভ কী করে করব। নেগেটিভের ক্ষেত্রে কি বলেছি, অক্সিলারি ভার্বের পাশে শুধুমাত্র নট বসিয়ে দাও, বাকি সব কিছু একই থাকবে। অক্সিলারি ভার্ব বাক্যটার মধ্যে কোনটা আছে, উইল হ্যাভ, তাহলে শুধু জাস্ট উইল হ্যাভের পাশে নট শব্দটাকে ব্যবহার করে দাও। তাহলে কি হবে, আচ্ছা একটু এটা ওপরে লিখি, হি উইল হ্যাভ নট, এই যে নট ব্যবহার করলাম, আর বাকি যা আছে সেম টু সেম বসিয়ে দাও, গন টু কলকাতা নেক্সট ডে, বাস ক্লিয়ার হয়ে গেল। তাহলে হি উইল হ্যাভ নট গন টু কলকাতা নেক্সট ডে, অর্থাৎ সে আগামীকালকে কলকাতা জায়গা থাকবে না, মানে যাবে না। ঠিক আছে? এবার এই বাক্যটাকে অর্থাৎ এই সেন্টেন্সটাকে আমরা যদি কোশ্চেন করি, মানে প্রশ্ন বানাই, তাহলে কি করে করব। এখানে ট্রিক্সটা দেখে নাও, অক্সিলারি ভার্বটা শুরুতে বসাতে হবে। এই বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব কী ছিল, এই উইলটা হচ্ছে মেন অক্সিলারি ভার্ব। তাহলে আমরা মেন অক্সিলারি ভার্বটা কী করব, প্রথমে বসিয়ে দেবো WILL উইল। ঠিক আছে? তারপরে কি করলাম, এই সাবজেক্টটাকে তারপরে করে দেবো, মানে উইলটা চলে আসবে আগে আর সাবজেক্টটা চলে যাবে পরে। তারপরে আর কোনো জায়গা কোনো কিছু চেঞ্জ হবে না, যে যেমন জায়গা আছে ঠিক তেমন জায়গায় বসে যাবে। তাহলে কি আছে, হ্যাভ আছে, গন টু কলকাতা নেক্সট ডে, তারপরে শেষের দিকে কি করবে, একটা জিজ্ঞাসা চিহ্ন দিবে। ঠিক আছে? যেমন আছে তেমনই করলাম, শুধু জাস্ট একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম। কিন্তু কথা হচ্ছে, আমি একটা ব্যতিক্রম টাইপের বাক্য রেখেছি, যে আমরা অক্সিলারি ভার্বটাকে সবসময় সামনে রেখে কি করছি, কোশ্চেন করছি। কিন্তু এটা কখন হয় জানো, যদি মানে বাক্য কোশ্চেনমূলক বা নেগেটিভ সেন্টেন্স যাই বলো না কেন, মানে বিশেষ করে প্রশ্ন বাক্যের ক্ষেত্রে বলছি, কোশ্চেনমূলক মানে যেগুলো সেন্টেন্স হয় সেগুলো দুটো টাইপের হয়। একটা হচ্ছে ইয়েস অর নো টাইপের কোশ্চেন হয়, আর একটা হচ্ছে WS টাইপ কোশ্চেন হয়। মানে তোমাকে যখন কোশ্চেন জিজ্ঞেস করা হয়, সেই কোশ্চেন জিজ্ঞেস করার ধরন দুটো হয়। কি বললাম, একটা WS টাইপ, একটা ইয়েস অর নো টাইপ। এটা কীরকমভাবে হয়, ধরো তোমাকে এমন একটা প্রশ্ন করলো যে উত্তরটা তুমি হ্যাঁ বা না বলেই বলতে পারবে, শুধু আর কিছু বলার দরকার হবে না, সেটাকে আমরা বলবো ইয়েস অর নো টাইপ বলবো। আর এমন কিছু কোশ্চেন করা হলো তোমাকে, যে অ্যান্সারটা দেওয়ার জন্য তোমাকে কিছু না কিছু সামথিং কিছু বলতে হবে, তুমি হ্যাঁ বা না বলে কমপ্লিট করতে পারবে না। যেমন ধরো তোমাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কি বাজারে গিয়েছিলে, তাহলে তুমি অ্যান্সারে কি বলবে, বলবে হ্যাঁ বা না, হ্যাঁ গিয়েছিলাম বা না যাইনি, মানে সেই কথাটাই রিপিট করছো, কিন্তু হ্যাঁ বা না দিয়ে অ্যান্সারটা দিয়ে দিচ্ছ, বাস জাস্ট। তাহলে এটাকে আমরা কী ধরনের প্রশ্ন বলবো, এটাকে ইয়েস অর নো টাইপ প্রশ্ন বলবো। কিন্তু ধরো তোমাকে জিজ্ঞেস করা হলো তুমি কখন বাজারে গিয়েছিলে, তাহলে তুমি কি বলতে পারবে, হ্যাঁ গিয়েছিলাম, না যাইনি, বলতে পারবে না। তোমাকে অন্ততপক্ষে কিছু একটা কথা বলতে হবে, সামথিং, যে আমি 5টার সময় গিয়েছিলাম বা 6টার সময় গিয়েছিলাম, বা যে আমি যাইনি আজকে বাজারে, টোটালি কোনো সময় যায়নি, কিছু না কিছু সামথিং অ্যান্সার বলতে হবে। তোমাকে হ্যাঁ বা না দিয়ে উত্তর দিলে হবে না। তখন যে ক্যাটাগরি কোশ্চেনগুলো হবে সেগুলো WH টাইপের করবো। আর আমরা WH ওয়ার্ড বলতে অ্যাকচুয়ালি জানি যে WH ওয়ার্ড কোনগুলো, যে সমস্ত শব্দগুলো W এবং H দিয়ে শুরু হয়েছে এবং সেই ওয়ার্ডগুলো দিয়ে প্রশ্ন করা বোঝাবে, সেগুলোকে WH ওয়ার্ড বলো। যেমন হু, হুইচ, হোয়াই, হোয়ার, হোয়াট, হোয়েন, হুজ, হাউ, এগুলো সবগুলো WH ওয়ার্ড। কারণ প্রত্যেকটা ওয়ার্ডই W এবং H দিয়ে শুরু হয়েছে, আর সেই ওয়ার্ডগুলো দিয়ে কোশ্চেন করা বোঝাচ্ছে, প্রশ্ন করা বোঝাচ্ছে, তাই এটাকে WH ওয়ার্ড বলবো। তো আমাকে
বাক্যটাকে দেখে বুঝতে হবে যে সেটা কি ক্যাটাগরির, ইয়েস অর নো ক্যাটাগরিতে জিজ্ঞেস করেছে নাকি WH ক্যাটাগরিতে। যদি ইয়েস আর নো ক্যাটাগরিতে জিজ্ঞেস করা হয় তাহলে যেগুলো অ্যান্সার করে এলাম ঠিক সেরকম ক্যাটাগরিতে ইয়েস অর নো টাইপের ক্যাটাগরিতে বললাম। কারণ দেখো, সে আগামীকাল কলকাতায় যাইয়া থাকিবে, সে আগামীকালকে কলকাতা যাইয়া থাকবে, এখানে না বাচকে কি করেছি, সে আগামীকালকে কলকাতা যাইয়া থাকিবে না। ঠিক আছে, মানে কখন কি হ্যাঁ বা ওরকম জিজ্ঞেস করা হয়নি। কিন্তু নিচের বাক্যটা দেখো, সে কখন বাজারে যাইয়া থাকিবে, তাই না? তাহলে এই কোশ্চেনটা যদি জিজ্ঞেস করা হয় তাহলে তুমি সেটা হ্যাঁ বা না দিয়ে অ্যান্সার দিতে পারবে না। কখন, কোন সময়, সময়ের কথা জিজ্ঞেস করেছে, তার মানে তোমাকে অন্ততপক্ষে কিছু না কিছু একটা বলতে হবে। তাহলে এগুলো হচ্ছে WH টাইপ। এবং WH টাইপের যদি কোনো বাক্য আমরাকে করতে হয় তাহলে সেটা এই রুলস অনুযায়ী করব। এই যে নিচের দিকে দেখো ছোট্ট একটা রুলস দেওয়া হয়েছে, WH ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, V3 প্লাস আদার্স, লাস্টের দিকে জিজ্ঞাসা চিহ্ন দেবো কারণ বাক্যটা প্রশ্নমূলক তাই। তো চলো করে ফেলি আমরা। প্রথমে কি বলেছে, WH ওয়ার্ড বসাও। তাহলে WH কি জিজ্ঞেস করেছে, কখন, কখন, তাহলে কখনের ইংরেজি কি, হোয়েন। তাহলে হোয়েন শব্দটা তো WH ওয়ার্ড একটা, WHEN, এটা WH দিয়ে শুরু হয়েছে প্লাস এটা প্রশ্ন করা বুঝাচ্ছে। হোয়েন মানে কি, কখন, কখন, তার জন্য এটাকে WH ওয়ার্ড বলবো। ঠিক আছে, তাহলে হোয়েন কখন হয়ে গেল। তারপরে কি বলেছে, অক্সিলারি ভার্ব বসাবো। তাহলে আমরা জানি এই সেন্টেন্সের ক্ষেত্রে, ফিউচার পারফেক্টের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব কি কি আছে, এই যে শ্যাল হ্যাভ, এই যে দেখেছে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ দুটোর মধ্যে একটা। তো এখানে তোমরা বলবে যে আমরা প্রথমে কি করে বসাবো শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, এখানে তো সাবজেক্টই নেই। তোমাকে ভাবতে হবে বাক্যের মধ্যে সাবজেক্ট কোনটা। তাহলে সাবজেক্টটা হচ্ছে সে, তাহলে সে ইংরেজি কি, হি। তাহলে হিটা কি, আই আর উইয়ের মধ্যে পড়ে না, তাহলে শ্যাল হ্যাভ হবে না। তাহলে কি হবে, এখানে উইল হ্যাভ হবে। তাহলে এখানে হোয়েনের পাশে কি করবে, উইল হ্যাভ করে দেবে। হ্যাঁ, তাহলে হোয়েন উইল হ্যাভ, তারপরে কি সাবজেক্ট বসবে। তাহলে সাবজেক্টটা কি হবে, সে, তাহলে সে ইংরেজি হচ্ছে হি। তাহলে হোয়েন উইল হ্যাভ হি, তারপরে কি বলা হয়েছে, V3, ভার্বের থার্ড ফর্ম। তাহলে ভার্বটা কি, এখানে ভার্ব হচ্ছে যাইয়া থাকিবে, তাহলে যাওয়ার ইংরেজি কি, গো। তাহলে গোয়ের 3 নম্বর ফর্ম কি হবে, গো, ওয়েন, গন। তাহলে এখানে কেউ করে গন করবে, GON, গন। তারপরে কি হবে, তারপরে বলেছে আদার্স, অন্যান্য বলেছে, দেখো OTH, আদার্স, আদার্স মানে অন্যান্য। তাহলে আদার্স এখানে কি কি আছে, একটা হচ্ছে বাজারে, শুধু শব্দটা বাকি আছে, বাকি সব বসে গেছে। তাহলে বাজারের ইংরেজি কি, মার্কেট। কিন্তু আমি কি বললাম একটু আগে, যে কোনো জায়গায় যাওয়া বোঝাতে গেলেই তার আগে টু বসাতে হবে। তাহলে এখানে কী করবো, টু মার্কেট, MARKET, মার্কেট। তারপরে কি দিতে হয়, যেহেতু বাক্যটা প্রশ্নমূলক তাই এখানে আমরা জিজ্ঞাসা চিহ্ন দেবো। ক্লিয়ার? কিন্তু দেখো এই যে প্রসেসটা আমরা ব্যবহার করলাম, তুমিও বাড়িতে এই নিয়ম ধরে ধরে, আমার নিয়মটাকে প্রয়োজনে আমি একটু সাইডে করছি, স্ক্রিনশট করে নাও, দিয়ে পরবর্তী সময়ে খাতায় লিখে নিয়ে গিয়ে তুমি কি করবে, ইউ উইল বি প্র্যাকটিস এগেন অ্যান্ড এগেন, দেন ইট উইল বি দ্য ভেরি ইজি টু সলভ। তো আমি এখানে যেটা বলতে চাইছিলাম আরও একটা কথা, সেটা হলো যে দেখো আমরা এই প্রত্যেকটা শর্টস এই ভিডিওর মধ্যে, ছোট ছোট ভিডিওর মাধ্যমে এক একটা পার্ট নিয়ে আলোচনা করছি। কিন্তু যখন টেন্সের পুরো মানে 12টাই যখন পার্ট কভার হয়ে যাবে, তখন একদিন তোমাদের সামনে আমি একটা ম্যারাথন ক্লাস, একটা লম্বা ক্লাস নিয়ে আসবো, যে একটা পুরো টেন্সের বিষয়বস্তুকে অনেক রকমভাবে আমি সেটা বোঝাবো তোমাদেরকে, যে কি করে আমরা রুলস অ্যাপ্লাই করে করে অ্যান্সার করব। এছাড়াও একটা বড় বাক্যকে আমরা কি করে সহজেই মুহূর্তের মধ্যে সমাধান করে দিতে পারি, আমি তোমাদেরকে অনেকগুলো টেকনিক, অনেকগুলো সূত্র, অনেকগুলো ক্লু তোমাদেরকে দেবো, যেটা শর্ট ট্রিক্সের মাধ্যমে তোমরা অ্যান্সারগুলোকে খুব মুহূর্তের মধ্যে করে দিবে। তো এই মজার ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, আর পাশে থাকো আমার কাছে এইরকমভাবে, আর ভিডিওটা সম্পূর্ণভাবে মনোযোগ সহকারে দেখো। আর যদি একটুও যদি সহযোগিতা হয় তোমাদের জন্য, তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ওকে, কিপ লার্নিং, কিপ ওয়াচিং অ্যান্ড কিপ শেয়ারিং উইথ ইয়ার ফ্রেন্ড। থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই।